হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যখন বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাপ দিয়ে একজন আরেকজনের কাছে টাকা পাঠাই, ভিতরে আসলে কি ঘটে এই পুরো ব্যাপারটা আজকে আমরা আলোচনা করব। কেন মাঝে মধ্যে টাকা কেটে যায় কিন্তু অপর পাশে টাকা পৌঁছায় না, আর 24 ঘন্টা পর অটো ফেরত আসে? এর পেছনে একসাথে কাজ করে 5টি জিনিস: অ্যাসিড অপারেশন, ডাটাবেস ট্রানজেকশন, লিডজার, ব্যাকগ্রাউন্ড জব আর রোলব্যাক। দেখো, এইভাবে দুইজন ইউজারের মধ্যে টাকা আসা যাওয়া করে। আজকে আমরা এই পুরো জিনিসটা একদম শুরু থেকে বুঝবো। চলো আমরা এখন একটি বাস্তব উদাহরণ দিয়ে শুরু করি। মনে করি ইউজার এ এর কাছে 1000 টাকা আছে এবং ইউজার বি এর কাছে 500 টাকা আছে। ইউজার এ ইউজার বি কে 300 টাকা পাঠাবে। তো এখানে এক্সপেক্টেড রেজাল্টটা কি হবে? ইউজার এর থেকে 300 টাকা কেটে নিয়ে 700 টাকা থাকবে এবং ইউজার বি এর কাছে আরো 300 টাকা যোগ হয়ে 800 টাকা হবে। কিন্তু এখানে শর্ত একটি: এই দুটি কাজ যেন একসাথে সফল হয়, না হলে যেন কোনোটাই না হয়। এটাই এসিডের আসল উদ্দেশ্য। তো এখন বুঝবো এসিডটা আসলে কি। এসিড মানে 4টি শব্দের সংক্ষিপ্ত রূপ। এ মানে অটোমেসি, সব হবে অথবা কিছুই হবে না। সি মানে কনসিস্টেন্সি, ডেটাবেস সবসময় ভ্যালিড স্টেটে থাকবে। আই মানে আইসোলেশন, একসাথে একাধিক রিকোয়েস্ট এলে ভুল হবে না। ডি মানে ডিউরেবিলিটি, কমিট হওয়ার পর ক্র্যাশ হলেও ডেটা থাকবে। এখন একটি একটি করে গভীরে যাই। অটোমেসি মানে কি? অটোমেসি হচ্ছে সব হবে অথবা কিছুই হবে না। ট্রান্সফারের মধ্যে দুটি অপারেশন আছে। প্রথমটা, ইউজার এ থেকে 300 টাকা কাটা হবে। তারপর দ্বিতীয়টা, ইউজার বি এর কাছে 300 টাকা যোগ করা হবে। কিন্তু ধরো এটা ফেল করলো, তখন মঙ্গোডিবি ট্রানজিশন পুরো অপারেশনটাই রোল ব্যাক করে দেবে। মানে এত সময় ইউজার এর কাছে যে 300 টাকা কাটা হয়েছিল ওইটাও রোল ব্যাক করে আবার 300 টাকা অ্যাড করে দেবে। শেষমেশ ইউজার এ এর কাছে 1000 টাকা থাকবে এবং ইউজার বি এর কাছে 500 টাকা থাকবে। মানে যেন কিছুই হয়নি, এরকম একটি অবস্থায় চলে আসবে। এখন কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে ডাটাবেস সবসময় একটি ভ্যালিড স্টেটে থাকতে হবে। আগে ইউজার এর কাছে 1000 টাকা এবং ইউজার বি এর কাছে 500 টাকা, মোট 1500 টাকা ছিল। মাঝখানে যদি ইউজার এ 300 টাকা কেটে 700 টাকা হয় এবং ইউজার বি এর কাছে এখনো 500 টাকা থাকে, এই ইনভ্যালিড অবস্থা কখনো পার্মানেন্টলি ডাটাবেজে সেভ হবে না। ট্রান্সফারের পরে ইউজার এর কাছে 700 টাকা এবং ইউজার বি এর কাছে 800 টাকা, আবারও মোট 1500 টাকা থাকতে হবে। তাহলে বোঝা গেল টোটাল সবসময় সমান থাকতে হবে। মাঝপথের কোনো ভাঙ্গা হিসাব ডাটাবেজে জায়গা পায় না। এটাই কনসিস্টেন্সি। এখন আইসোলেশন। আইসোলেশন বোঝার জন্য ধরো একই সময়ে দুইটি রিকোয়েস্ট এলো, ইউজার এ থেকে বি এ 300 টাকা এবং ইউজার এ থেকে ইউজার সি তে 500 টাকা। আইসোলেশন না থাকলে দুটি রিকোয়েস্টই দেখাবে ব্যালেন্স 1000 টাকা করে, আর দুটোই সেই হিসাবে টাকা কেটে ফেলতে পারে। ফলে ইউজার এ এর ব্যালেন্স হয়ে যেতে পারে -800 টাকা। ট্রানজিশন আইসোলেশন এই সমস্যাটা প্রিভেন্ট করে, রিকোয়েস্টগুলোকে একটার পর একটা সিরিয়ালি প্রসেস করে। ডিউরেশন। ডিউরেশন হলো একবার ট্রানজিশন কমিট হয়ে গেলে ডাটা নিরাপদ। কমিট ট্রানজিশন কল না হওয়া পর্যন্ত ডাটাবেস কিছুই পার্মানেন্টলি সেভ করে না। কিন্তু ধরো কমিটের পরেই যদি সার্ভার ক্র্যাশ হয়ে গেল, তারপরও ডাটা হারাবে না, কারণ কমিট হয়ে যাওয়ার মানেই ডাটা ডিউরেবিলিটি স্থায়ী। এবার দেখি মঙ্গজ দিয়ে কিভাবে একটি বাস্তবে কোড লিখতে হয়। প্রথমে একটি সেশন শুরু করি, ট্রানজেকশন স্টার্ট করি, ট্রাই ব্লকের ভেতরে সেন্ডারের ব্যালেন্স থেকে টাকা কমাই, রিসিভারের ব্যালেন্সে টাকা যোগ করি। দুটো সফল হলে কমিট ট্রানজেকশন কল করি, এরর হলে ক্যাচ ব্লকে গিয়ে অ্যাবর্ট ট্রানজেকশন কল করি, যেটা সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে দেয়। শেষে ফাইনালি ব্লকে সেশন অ্যাড করি। এই প্যাটার্নটাই একটি সিঙ্গেল ডাটাবেজের ভেতর অ্যাসিড নিশ্চিত করার সবচেয়ে কমন উপায়। মঙ্গজের ফাংশনের মধ্যে আমরা দেখলাম যদি কোনোটা
ফেল হয় তাহলে রোলব্যাক হইতে কিছু মিলিসেকেন্ড লাগে। তাহলে বাস্তবে 24 ঘন্টা পরে রিফান্ড হয় কেন? বাস্তবে তো আমরা প্রায়ই দেখি টাকা কেটে গেছে কিন্তু অপর পাশ টাকা পায়নি, তারপর 24 ঘন্টা পরে রিফান্ড আসে। কারণ বিকাশ বা নগদ টাইপ সিস্টেমে পুরো প্রসেসটা একটি মাত্র ডাটাবেস ট্রানজেকশনের ওপর চলে না। ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট যায় এপিআই সার্ভারে, সেখান থেকে ব্যালেন্স সার্ভিসে, তারপর রিফান্ড সার্ভিসে চেক হয়, নোটিফিকেশন সার্ভিস কল হয়, লিডজার সার্ভিসে এন্ট্রি হয়, আর শেষে রিসিভার সার্ভিসে গিয়ে টাকা জমা হওয়ার কথা। কিন্তু এখানে নেটওয়ার্ক টাইম আউট হলো বা রিসিভারের সার্ভার ডাউন, সেন্ডার থেকে টাকা কেটে নেওয়ার আগেই কমিট হয়ে গেছে কিন্তু রিসিভার টাকা পায়নি, তাই স্ট্যাটাস পেন্ডিং হয়ে যায়। তারপর ট্রানজিশন স্ট্যাটাস পেন্ডিং থেকে রিট্রাই করতে থাকে এবং স্ট্যাটাস সাকসেস বা রিফান্ডেড হয়। ট্রানজিশন স্ট্যাটাস পেন্ডিং হয়ে গেলে একটি ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার বারবার চেক করতে থাকে, রিট্রাই করতে থাকে বারবার। রিসিভার সার্ভিস পরে রিকভার করলে স্ট্যাটাস হয়ে যায় সাকসেস, রিসিভার টাকা পেয়ে যায়, অথবা 24 ঘন্টা পার হয়ে গেলে স্ট্যাটাস হয়ে যায় ফেইল্ড। তখন একটি রিফাউন্ড ওয়ার্কার চালু হয়, সেন্ডারের টাকা ফিরিয়ে দেয়, স্ট্যাটাস হয়ে যায় রিফান্ডেড। একে বলা হয় সাগা প্যাটার্ন এর একটি অংশ। এখন দেখব লিডজার কেন লাগে। ধরো তুমি শুধু ব্যালেন্স আপডেট করেছো, ইউজার এ কে গেল 700, ইউজার বি হয়ে গেল 800, কিন্তু কখন এই টাকা পাঠানো হলো, কেন পাঠানো হলো, কে পাঠালো কিছুই জানা যাবে না। তাই লেডজার রাখা হয়। এখানে সেন্ডার, রিসিভার, অ্যামাউন্ট, স্ট্যাটাস, সময় সবকিছুর হিসাব থাকে। ব্যালেন্স বলে বর্তমান অবস্থা, লেডজার রাখে পুরো ইতিহাস। এখন আমরা পুরোটুকুর একটা ফ্লো দেখি। একটি ভালো ফ্লো দেখতে কেমন হয়? প্রথমে একটি ট্রানজেকশন স্ট্যাটাস তৈরি হয় পেন্ডিং স্ট্যাটাস দিয়ে। তারপর ডিবি ট্রানজিশন শুরু হয়, সেন্ডারের ব্যালেন্স থেকে টাকা কমে, তারপর রিসিভারের ব্যালেন্সে টাকা যোগ হয়। দুটো ঠিক মতো হলে স্ট্যাটাস হয়ে যায় সাকসেস আর কমিট হয়ে যায়। তারপর নোটিফিকেশন পাঠানো হয়। কমিটের আগে যদি এরর হয় তাহলে অ্যাবর্ট হয় এবং রোল ব্যাক হয়ে যাবে, কিন্তু কমিটের পরে শুধু নোটিফিকেশন ফেল করলে টাকা ঠিকই ট্রান্সফার হয়ে গেছে, শুধু নোটিফিকেশনটা পরে রিট্রাই হবে। এখন মঙ্গোডিবি ট্রানজ্যাকশন এবং বাস্তব পেমেন্ট সিস্টেমের পার্থক্যগুলো দেখি। মঙ্গোডিবি ট্রানজ্যাকশন কাজ করে একটি মাত্র ডাটাবেসের ভেতর অটোমেটিকলি। বাস্তব ট্রানজিশন সিস্টেমে একাধিক সার্ভিস আর ডাটাবেস জড়িত থাকে। মঙ্গোডিবিতে এরর হলে সাথে সাথে রোলব্যাক হয়ে যায়। বাস্তব সিস্টেমে রোলব্যাক সম্ভব না হলেও রিফান্ড বা কম্পেনসেশন করতে থাকে। মঙ্গোডিবিতে সময় লাগে কয়েক মিলিসেকেন্ড, বাস্তব সিস্টেমে এই প্রসেস কয়েক মিনিট থেকে 24 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। মঙ্গোডিবিতে থাকে কমিট আর অ্যাবর্ট, বাস্তব সিস্টেমে থাকে পুরো একটি স্টেট মেশিন, পেন্ডিং থেকে সাকসেস অথবা রিফান্ডেড। এখন আমরা এত সময় যা দেখলাম তার একটি সারসংক্ষেপ দেখব। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? একটি ডাটাবেস ট্রানজিশন শুধু একটি ডাটাবেসের ভেতর এসি নিশ্চিত করতে পারে। একাধিক সার্ভিস জড়িত হলে দরকার হয় লিডজার, রিট্রাই মেকানিজম আর সাগা প্যাটার্ন। ব্যালেন্স বলে বর্তমান অবস্থা, লিডজার রাখে পুরো গল্পটা। শেষমেশ টাকা হয় রিসিভারের কাছে পৌঁছায়, নয়তো নিরাপদে সেন্ডারের কাছে ফেরত চলে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিকের ওপর আলোচনা করব।